পুরো বিয়ে বাড়ি স্তব্ধ হয়ে রয়েছে। আমার সামনে দাঁড়িয়ে থাকা অতিমাত্রায় সুদর্শন এই লোকটার কথায় আমার মাথা পুরো হ্যাং মেরেছে। আচ্ছা, এই লোকটার মাথা খারাপ টাইপ কোনো অসুখ নেই তো? নয়তো একটা অজানা অচেনা মেয়েকে হঠাৎ কেউ কেন বিয়ের প্রস্তাব দেবে, তাও আবার এভাবে? আমি অবাক করা দৃষ্টি উনার দিক থেকে সরিয়ে বাবার দিকে নিয়ে গেলাম। বাবাও অবাক চোখে লোকটার দিকেই তাকিয়ে আছে। শুধু বাবাই নয়, বিয়ে বাড়ি সবাই উনার দিকেই তাকিয়ে আছে। লোকটা আমার বাবার অফিসের এমডি সাহিত্য চৌধুরী। বার কয়েক বাবাকে টিফিন দিতে গিয়ে উনার সামনে পড়তে হয়েছে আমায়। যতবারই উনার সামনে পড়েছি ততবারই একটা দমবন্ধকর অনুভূতির শিকার হয়েছি আমি। জানি না কেন, তবে যখনই উনাকে দেখতাম বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠত। কিন্তু উনি প্রতিবার স্বাভাবিক ছিলেন। উনার ব্যবহারে কখনো এমন কিছু প্রকাশ পায়নি যার কারণে আজ তার হঠাৎ দেওয়া এই প্রস্তাবটা আমার কাছে যৌক্তিক বলে মনে হতে পারে। না, উনি আমার সম্পর্কে কিছু জানেন নাই, আমি উনার সম্পর্কে বেশি কিছু জানি। আমাদের মাঝে কখনো কোনো কথা পর্যন্ত হয়নি। তাহলে হঠাৎ এমন কি হলো যার কারণে উনি আমায় বিয়ের প্রস্তাব দিলেন? আমার এসব ভাবনার মাঝেই বাবা উনার দিকে কিছুটা এগিয়ে গেলেন। স্যার, এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার সাহিত্য চৌধুরী আমার বাবার দিকে তাকালেন। বুঝতে না পারার মতো তো কিছু ঘটেনি মি রায়হান। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এক্ষুনি, আর এই মুহূর্তে। আমার বুকটা ধক করে উঠল। আমি নিশ্চিত এই লোকটার মাথা খারাপ আছে, নয়তো এরকম কথা কেউ বলে। আমি অসহায় দৃষ্টিতে আমার বাবার দিকে তাকালাম। বুঝতে পারলাম না বাবার মাথায় কি চলছে। কিন্তু শেষমেশ আমার বড় বোনের সাথেই উনার সাথে আমার বিয়েটাও সম্পন্ন হল। বাসর ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আজ যা ঘটল বা ঘটে চলেছে তা সত্যিই একটা স্বপ্নের মতো। আচ্ছা, আমি স্বপ্ন দেখছি না তো? নিজের ভ্রম কাটানোর জন্য নিজেই নিজের হাতে চিমটি কেটেই ব্যথায় কুঁকড়ে উঠলাম। ঠিক সেই সময়েই দরজা খোলার শব্দে চট করে পেছনে ফিরে তাকালাম। উনি দরজা লাগিয়ে সোজা কাবার্ডের দিকে এগিয়ে গেলেন। উনার ভাব দেখে এমন মনে হচ্ছে যেন এই ঘরে আমি নামক কোনো অস্তিত্বই নেই। উনার এমন ভাব আমার মাঝে রাগের মাত্রা দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল। নিজেকে আটকাতে না পেরে সশব্দে উনার দিকে এগিয়ে গেলাম। এসবের মানে কি মি সাহিত্য চৌধুরী? হঠাৎ এভাবে অচেনা অজানা মেয়েকে বিয়ে করার কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে কি? আমার এমন ঝাঝালো কণ্ঠে ও উনার মাঝে বিন্দুমাত্র পরিবর্তন ঘটল না। উনি এক মুহূর্তের জন্য থমকে গিয়ে আবার নিজের মতো করে কাবার্ডের দিকে মনোযোগ দিলেন। উনার এমন কাজে এবার আমার নিজের চুল নিজেই ছেঁড়ার মতো অবস্থা হল। নিজের রাগ যথাসম্ভব দমিয়ে দাঁতে দাঁত চেপে আবার বলে উঠলাম, কি হলো, কিছু বলছেন না কেন? হঠাৎ করে কেন এভাবে বিয়ে করলেন আপনি আমাকে? এবার আমার কথায় উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। উনার এই তাকানোর মাঝে না জানি কি আছে, মুহূর্তেই বুকের ধুকপুকানি হাজার গুণে বেড়ে গেল। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার সুমধুর গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তার কৈফিয়ত আমি তোমাকে দেওয়ার প্রয়োজন বোধ করছি না। কথাটা বলেই উনি কাবার্ড থেকে তাওয়াল বের করে কাবার্ড লাগিয়ে সামনের দিকে এগোতে লাগলেন। উনার এমন জবাবে আমার মাথার রক্ত টগবগ করতে লাগল। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চট করে গিয়ে উনার সামনে দুই হাত ছড়িয়ে পথ আটকে দাঁড়ালাম। কৈফিয়ত চাইছি না আপনার কাছে। আমি শুধু জানতে চাই হঠাৎ এভাবে আমাকে বিয়ের করার সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? আর এটা জানার অধিকার নিশ্চয়ই আমার আছে।
আমার কথা এবার উনি রেগে গিয়ে চট করে আমার দিকে 2 পা এগিয়ে এসে ডান হাত আমার দিকে এগিয়ে দিলেন। হঠাৎ উনার এমন কাজে আমি কিছু ভয় পেয়েই পাশ ফিরে কাবার্ডের সাথে মিশে যাই। উনি উনার এক হাত আমার কাঁধের উপর দিয়ে কাবার্ডে রেখে আমার খুব কাছে চলে এলেন। ভয়ে আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকালাম। উনি কিছুটা হেলে আমার মুখের খুব কাছে এসে কড়া গলায় বলে উঠলেন, অধিকার খাটাতে এসো না। এখানে আছো, থাকবে, খাবে আর প্রয়োজনীয় যা যা জিনিস দরকার সব তুমি পেয়ে যাবে। এর থেকে বেশি কিছু আশাও করো না। কথাটা বলেই উনি অন্যদিকে তাকালেন। কিন্তু পরক্ষণেই আবার আমার দিকে তীব্র দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলেন, আর হ্যাঁ, চুপচাপ কোনো কথা ছাড়াই বেডে গিয়ে শুয়ে পড়ো। এটা নিয়ে আমি কোনো ড্রামা ফেস করতে চাইছি না। দাঁতে দাঁত চেপে কথাটা বলেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে উনি ওয়াশরুমের দিকে চলে গেলেন। আর আমি হাঁ করে উনার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এই লোকটা এমন কেন? এক্ষুনি তো আমার আত্মারাম ফুস হয়ে যেত। উফ, নিজের বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। উনার এত কাছে আসায় যেন কিছুক্ষণের জন্য আমার হার্টবিটটাই বন্ধ হয়ে গিয়েছিল। আর এখন যেন এই হার্টবিট ট্রেনের থেকে বেশি গতিতে চলছে। আমি এবার ভয়াতুর দৃষ্টিতে বেডের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিললাম। প্রায় ভোর রাত। চোখে এক ফোঁটা ঘুমও নেই। উনি আমার পাশেই উবু হয়ে শুয়ে আছেন। সারা রাত এই ভয়েই ঘুম হয়নি যে উনি একাকিত্বের সুযোগ না নেন। কিন্তু ভাগ্য ভালো ছিল, রাতে শোয়ার পর উনি একবারের জন্য আমার দিকে ফিরেও তাকাননি। এ যাত্রায় বেঁচে গেছি। আমি শোয়া থেকে উঠে বেলকনির দিকে এগিয়ে গেলাম। জীবনটা যেন মুহূর্তের মধ্যেই পাল্টে গেল। কাল রাত অবধিও কি আমি এটা ভেবেছিলাম আজ ভোরে আমি সাহিত্য চৌধুরীর বউ হিসেবে উনার ঘরের বেলকনিতে দাঁড়িয়ে থাকব? আমি বেলকনিতে দাঁড়িয়েই বেডে শুয়ে থাকা সাহিত্যের দিকে তাকালাম। উনি এখনো ঘুমিয়ে আছেন। উনাকে এভাবে ঘুমোতে দেখে ঠোঁটের কোণ দিয়ে এক মুঠো হাসি খেলে গেল। এই লোকটা নাকি আমার বর? ভাবতেই অবাক লাগছে। দূর থেকে আজানের ধ্বনি কানে আসতেই আমি নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। স্নান সেরে ফজরের নামাজ আদায় করে ঘর থেকে বেরিয়ে এলাম। এই বাড়ির কিছুই আমি চিনি না। এক পা দু পা করে সিঁড়ি বেয়ে নিচে নামতেই লক্ষ্য করলাম সাদা পঞ্জাবি আর টুপি পরিহিত এক মধ্যবয়স্ক লোক বাড়ির ভেতর ঢুকছে। উনাকে চিনতে আমার বিন্দুমাত্র অসুবিধে হল না। উনি সাহিত্য চৌধুরীর বাবা নিয়াজ চৌধুরী। ইনার সাথে আমার আগেও অনেকবার কথা হয়েছে। ইনফেক্ট উনি আমাকে নিজের মেয়ের মতোই স্নেহ করেন। কাল ও যখন বউ সাজে এবাড়িতে এসেছিলাম তখন ছেলের কাউকে না জানিয়ে বিয়ে করার কষ্টের চেয়ে উনার চোখে আনন্দটাই বেশি ফুটে উঠেছিল। উনার সেই আনন্দের কারণটা আমি বুঝতে পারিনি। উনার স্ত্রী আজ অনেক বছর আগেই মারা যান। যতদূর উনার আর উনার ছেলির মাঝের সম্পর্কটা বেশি ভালো নয়। সাহিত্য চৌধুরী তো উনার বাবার সাথে বেশি কথাও বলেন না। তবে আমার এই লোকটাকে বেশ লাগে। বেশ হাসিখুশি টাইপের লোক। সে যাই হোক, এখন হয়তো মসজিদ থেকে বাড়ি ফিরছেন। আমি উনার দিকে এগিয়ে গিয়ে উনাকে সালাম দিলাম। উনি হাসি মুখে আমার সালামের জবাব দিয়ে ভালো মন্দ দুটো কথা বলতে বলতে বসার ঘরে সোফায় গিয়ে বসলেন। আমি উনার আর আমার জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে দুজনে বসে জমিয়ে আড্ডা দিতে লাগলাম। এরই মাঝে এই বাড়ির কাজের লোক মিঠুন এসে সকালের ব্রেকফাস্ট বানানোতে মনোযোগ দিল। আমি গিয়ে তার টুকটাক কাজে হাত লাগালাম। এতে সে আপত্তি করলেও আমি মানলাম না। আমি নিজেকে এখানে সবার সাথে মানিয়ে নেওয়ার যথাসম্ভব চেষ্টা চালালাম।
বেশ কিছুক্ষণ পর নিজের রুমে এসে দেখি উনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্যুট বুট পরে অফিসে যাওয়ার জন্য একদম তৈরি। এই মুহূর্তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছেন। আমি সেদিকে বেশি মনোযোগ না দিয়ে বেডের নিচ থেকে আমার স্যুটকেস বের করে আমার জামা কাপড় সব কাবার্ডে উনার কাপড়ে পাশে গুছিয়ে রাখতে লাগলাম। এমন সময় হঠাৎ করেই কেউ একজন আমার এক হাত শক্ত করে ধরে পাশ ফেরালেন। হঠাৎ হওয়ায় আমি কিছুটা চমকে গিয়েই উনার দিকে তাকালাম। উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে তীব্র কণ্ঠে বলে, আমার কাবার্ডে হাত দেওয়ার পারমিশন কে দিল তোমায়? উনার এমন কথায় আমি ভ্যাবাচ্যাকা খেয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে রইলাম। আমার জিনিসে কেউ ভাগ বসাক তা আমার মোটেও পছন্দের নয়। বেডে শুতে দিয়েছি মানে এই নয় যে সব জিনিসেরই ভাগ দেব। আজকের মধ্যেই তুমি তোমার কাবার্ড পেয়ে যাবে। শান্ত গলায় কথাটা বলেই উনি উল্টো ঘুরে চলে যেতে চাইলে আমি দুই হাত কোমরে রেখে উনার সামনে গিয়ে দাঁড়ালাম। চোখ ছোট ছোট করে উনার দিকে তাকিয়ে বলে উঠলাম, কেউ মানে কাকে বোঝাচ্ছেন আপনি? হুম, শুনুন, আমি আপনার স্ত্রী। 5 কালেমা পড়ে বিয়ে করেছেন আমায়। আপনার প্রত্যেকটা জিনিসের ওপরেই অর্ধেক অধিকার আমার। সো আমি এই কাবার্ডেই আমার জামা কাপড় রাখব, দেখি আপনি কি করেন। একনাগাড়ে কথাগুলো বলেই আমি উনার পাশ কাটিয়ে কাবার্ডের দিকে এগোতে গেলেই উনি চট করে আমার এক হাত ধরে হেঁচকা টানে নিয়ে গিয়ে পাশের দেওয়ালে চেপে ধরল। হঠাৎ এমন হওয়ায় ভয় ও ব্যথায় আমি কুঁকড়ে উঠলাম। হাতটা দেয়ালের সাথে খুব শক্তভাবেই চেপে ধরেছেন উনি। ব্যথায় হাত অবশ হয়ে এলো। ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করতে করতে পিট পিট চোখে উনার দিকে তাকালাম। উনি ভ্রু কুঁচকে শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই আমি ডানে বামে তাকিয়ে ঠোঁট উল্টে ভ্যাভ্যা করে ন্যাকা কান্না জুড়ে দিলাম। আমার এমন কাণ্ডে উনার কুচকানো ভ্রু আরও বেশি কুচকে গেল। হাতের বাঁধন হালকা করে বলে উঠলেন, হোয়াট রাবিশ। উনার এই দৃঢ় কণ্ঠে বলা কথাটায় আমি কোনোরকম গুরুত্ব না দিয়ে নিজের মতোই কেঁদে গেলাম। কাঁদতে কাঁদতেই একসময় হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে পড়লাম। আমাকে বসতে দেখে উনি হাত ছেড়ে আমার সাথে সাথেই মাটিতে হাঁটু না লাগিয়ে আমার সামনেই বসলেন। উনার চোখে এই মুহূর্তে কি হচ্ছে এসবেরকম টাইপের কিছু একটা ফুটে উঠেছে। আমি উনার দিকে নজর না দিয়ে ন্যাকা কান্না কাঁদতে কাঁদতেই বলে উঠলাম, আপনি খুব খারাপ, খুব খারাপ একটা মানুষ আপনি। কোথায় এ বাড়িতে আমি নতুন এসেছি, উনি আমার আদর আপ্যায়ন করবেন তা না, সেই তখন থেকে শুধু খেই খেই করেই চলেছে। ধুর, ভালো লাগে না। আপনার সাথে কোনো কথা নেই। যান তো যান এখান থেকে। কথাটা বলে উনার দিকে তাকাতেই দেখি উনি এক নজরে আমার দিকে তাকিয়ে আছেন। ঠিক আমার দিকে নয়, আমার ঠোঁটের দিকে। ব্যাপারটা বুঝতে পেরেই আমি চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠলাম, এই কি দেখছেন কি আপনি? হ্যাঁ। কথাটা বলেই আমি দেয়ালের সাথে নিজেকে মিশিয়ে নিলাম। আমার এমন আচমকা চেঁচিয়ে ওঠায় উনি খানিকটা ভরকে গেলেন। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একবার ডান দিক আর একবার বাম দিকে চোখ ঘুরিয়ে আচমকা উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যেতেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক বাবা, বাঁচা গেল। রাক্ষস একটা, দেখলেই মনে হয় এই বুঝি খেয়ে ফেলবে। মনে মনে উনাকে কয়েকখানা করা কথা শুনিয়ে উঠে দাঁড়িয়ে নিজের শাড়ির কুচি ঠিক করতে লাগলাম। ঠিক সেই সময় হঠাৎ করেই উনি কোথা থেকে এসে আমার এক হাত দেয়ালে চেপে ধরে অন্য হাত আমার কোমর জড়িয়ে আমায় দেয়ালের সাথে মিশিয়ে নিল। হঠাৎ ঘটা এই ঘটনায় আমি ভয় পেয়ে উনার বাহুর শার্ট খামচে ধরে উনার দিকে তাকালাম। কিন্তু কিছু বুঝতে পারার আগেই উনি আমার ঠোঁট আঁকড়ে ধরলেন। উনার এমন কাজে আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকালাম।
বুকের ভেতরে হার্টবিট কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। হাত পা কাঁপতে শুরু করেছে। কি হচ্ছে এসব? স্বপ্ন দেখছি না তো? নিজের ভুল ভাঙানোর জন্য আমি এক হাতে উনার বাহুতে হালকা চিমটি কাটলাম। এতে উনি আরও গভীরভাবে আমার কোমর জড়িয়ে ধরলেন। সাথে সাথে আমি চোখ বন্ধ করে নিলাম। এটা স্বপ্ন নয়। বেশ কিছুক্ষণ পর উনি আমায় ছেড়ে আমার চোখের দিকে তাকালেন। কিন্তু পরক্ষণেই উনি আবার ঘর থেকে বেরিয়ে গেলেন। ভাব এমন যেন এতক্ষণে উনি একটা ভ্রমের মাঝে ছিলেন। আমি থমেরে ওখানে দাঁড়িয়ে রইলাম। এতক্ষণ যাবৎ কি ঘটে গেল তার মাথা মন্ডু কিছুই মাথায় ঢুকল না। আচ্ছা, লোকটা এরকম কেন? বেশ কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে নিচে নামতেই জানতে পারলাম উনি না খেয়েই বেরিয়ে গেলেন। তবে এতে আশ্চর্যের কিছু নেই। মিঠুনের কাছ থেকে জানতে পারলাম উনি কখনো বাড়িতে খান না। বলতে গেলে বাবার সাথে বসে একসাথে খান না। মিঠুনের কথায় আমি খানিকটা অবাকই হলাম। তবে সেই অবাক হওয়াটা বেশিক্ষণ রইল। বাবা মিঠুন এদের সাথেই গল্পে মগ্ন হয়ে গেলাম। রাত প্রায় ৮টা বাজে। মায়ের সাথে ফোনে কথা বলছিলাম এমন সময় উনি অফিস থেকে ফিরলেন। কোনো কথা না বলে ল্যাপটপ বেডের ওপর রেখে নিজের মতো নিয়ে তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি আর সেদিকে ভ্রুক্ষেপ না করে মায়ের সাথে কথায় মনোযোগী হলাম। বেশ কিছুক্ষণ পর উনি স্নান শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। খালি গায়ে তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। উনাকে এই অবস্থায় দেখে এক মুহূর্তের জন্য আমার দম আটকে গেল। এই লোকটা আমায় খুন করবে নাকি? যখনই দেখি তখনই বুকের ভেতরটা কেমন যেন এলোমেলো অগোছালো হয়ে যায়। আমি অনেক কষ্টে নিজের অনুভূতিটা দমিয়ে উনার দিকে এগিয়ে গেলাম। মা আপনার সাথে কথা বলতে চান। হাতের ফোনটা উনার দিকে এগিয়ে দিয়ে আমি মুখ ঘুরিয়ে নিলাম। কথাটার শেষ হতেই উনি আমার হাত থেকে ফোনটা নিলেন। কিন্তু পরক্ষণেই কিছু ভাঙার শব্দে আমি চট করে নিচের দিকে তাকালাম। আমার ফোন ভেঙে পড়ে আছে। চোখ বড় বড় করে উনার দিকে তাকাতেই উনি আমার পাশ কাটিয়ে বেডের দিকে চলে গেলেন। ভাব এমন যেন কিছুই হয়নি। উনার এই অ্যাটিটিউডে আমার পুরো গা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। সাথেই যেন বুক ফেটে কান্না বেরিয়ে আসতে লাগল নিজের অতি প্রিয় এই ফোনটার জন্য। ঠোঁট উল্টে কাদো কাদো হয়ে উনার দিকে তাকাতেই দেখলাম উনি বেডের পাশে দাঁড়িয়ে নিজের ফোনের পাওয়ার অন করছেন। ব্যাটা আমার ফোন ভেঙে এখন নিজের ফোনের মজা লুটছে। লুটাচ্ছি মজা তোকে। আমি রাগে গটগট করে গিয়ে উনার হাত থেকে ফোন কেড়ে নিতে যাব তখনই উনি হাত সরিয়ে নিলেন। আর আমি উনার সামনের গিয়ে পড়লাম। আমার এমন কাজে উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। হোয়াট দ্য হেল ইজ দিস? হোয়াট দ্য হেল ইজ দিস? এই কথাটা তো আমার বলার প্রয়োজন ছিল, তাই নয় কি? ওই ফোনটা আপনার টাকায় কেনা ছিল না যে যখন ইচ্ছে আছাড় মেরে ভেঙে দেবেন। আপনার সাহস হলো কি করে আমার ফোন ভাঙা? আমার কড়া গলায় বলা কথাগুলোয় উনি হয়তো একটু বেশিই রেগে গেছেন, যার কারণে উনি চোখ মুখ শক্ত করে হঠাৎ করেই আমার দিকে 2 পা এগিয়ে এলেন। উনার এমন আচমকা এগিয়ে আসায় ভয় পেয়ে আমি 2 পা পেছতেই টাল সামলাতে না পেরে বেডের ওপর ধপ করে বসে পড়লাম। আর উনি উনার 1 পা আমার পাশে বেডের ওপর রেখে তাতে 1 হাত রেখে আমার দিকে ঝুঁকে দাঁড়ালেন। উনাকে এভাবে কাছে আসতে দেখে ভয় আমার আত্মারাম হাওয়া হওয়ার পালা। কিন্তু আমার এই ভয়টাকে উনি সম্পূর্ণভাবে উপেক্ষা করে দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, ফোন ভেঙেছে বলে এতটা কষ্ট পাচ্ছ নাকি ফোনের ওপাশে থাকা তোমার ওই সো কল্ড বয়ফ্রেন্ডের জন্য?
ওনার এমন দ্বিখীন কথায় আমি হা করে উনার দিকে তাকিয়ে রইলাম। কি বলছেন উনি এসব? আমার বয়ফ্রেন্ড? এটা আবার কোথা থেকে উদয় হল? আর উনিই বা এই বয়ফ্রেন্ড সম্পর্কে কোথা থেকে জানতে পারলেন? এবার আমার মাথা বৃত্তাকার ঘুরতে লাগল। হয় উনি পাগল হয়ে গেছেন, নয়তো আমায় পাগল বানাচ্ছেন। আমার বয়ফ্রেন্ড, অথচ আমি নিজেই তার কথা মনে করতে পারছি না। এ কেমন ধরনের কথা? এ ধরনের হাজার চিন্তা মাথায় ঘুরপাক খাওয়ার পর হঠাৎ আমার মনে হলো শরীফের কথা। আমার ক্লাসমেট ছিল। মায়ের সাথে কথা বলার কিছুক্ষণ আগেই আমার তার সাথে কথা হলো। আমার এমন হঠাৎ বিয়ে হওয়া কারণ কি তা জানার জন্য ও নিজেই আমায় ফোন দিয়েছিল। কিন্তু ওর কথা ইনি জানলেন কি করে? জানার তো কথা নয়। আমি অবাক দৃষ্টিতে উনার দিকে তাকালাম। উনি ইতিমধ্যেই আমার কাছ থেকে সরে গিয়ে বেডের ওপর ল্যাপটপ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন। ধুর, এই লোকটার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারি না। উনি শরীফের কথা কি করে জানলেন? আর যদি জানেন ও তাতে উনার কি? উনি তো আর আমায় ভালোবাসেন না যে আমার বয়ফ্রেন্ড থাকলে উনার জ্বলবে। তবে যদি ভালোই না বাসেন তাহলে বিয়ে করলেন কেন আমায়? এবার আমি সত্যি পাগল হয়ে যাব। কনফিউশনের ওপর কনফিউশন, তার ওপর আরেক কনফিউশন। ধুর, ভালো লাগে না। কিছুটা বিরক্তি নিয়েই কিছু না বলে উনার পাশেই কাঁথা মুড়ি নিয়ে শুয়ে পড়লাম। মাথা ঠিক থাকলে কাল সকালে দেখা হবে। পরের দিন সকাল সকালই আমি নিজ হাতে ব্রেকফাস্ট বানালাম। এর আগে কখনো বানানো হয়নি। তাতে কি হয়েছে, এখন থেকে বানাবো। নিজের শখের ব্রেকফাস্ট টেবিলে গুছিয়ে রেখে নিজের ঘরে চলে গেলাম। ঘরে ঢুকে উনাকে দেখতেই বুকের ভেতরটা ধক করে উঠল। এই লোকটা দিন দিন আরো বেশি জেন্টলম্যান হয়ে উঠছে। আমি শিওর অফিসের সব মেয়েরাই উনাকে চোখ দিয়েই গিলে খায়। কথাটা ভাবতেই নিজের ভেতরে হাজার রাগের কীট জন্ম নিতে লাগল। আমি আর এক মুহূর্ত ও দাঁড়িয়ে না থেকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা উনার সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে এভাবে দাঁড়াতে দেখে উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। তাতে আমার কি? আমি উনাকে কিছু বলার সুযোগ না দিয়ে দুই পায়ে উঁচু হয়ে দাঁড়িয়ে উনার চুল এলোমেলো করে দিলাম। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে লিপস্টিক বের করে উনার সাদা শার্টের বিভিন্নাংশে দাগ কেটে দিলাম। আমার এমন কাজে রাক্ষসটা ক্ষুব্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, এসবের মানে কি? বারে প্রতিদিন তো একদম ফিটফাট হয়ে অফিসে যান, আজ একটা দিন না হয় এভাবেই গেলেন। আমার এমন কথায় উনি আরো দ্বিগুণ রেগে আমার দিকে এগোবেন তার আগেই আমি চট করে বলে বসলাম, আর হ্যাঁ, আজ কিন্তু বাড়িতেই খেয়ে যাবেন। আমি নিজ হাতে আপনার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। আমি কথাটা বলেই মানে উনার পাশ কাটিয়ে চলে আসার জন্য পা বাড়াতেই উনি হেঁচকা টানে আমার এক হাত পেছনে মুচড়ে ধরে আমায় নিজের সাথে মিশিয়ে নিলেন। হঠাৎ এমন হওয়ায় ঘটনা বুঝতে আমার প্রায় কয়েক সেকেন্ড লাগল। পেছনে হাত মুচড়ে ধরার কারণে আমি ব্যথায় কুকুরে উঠে উনার দিকে তাকালাম। উনার চোখ মুখ প্রায় লাল হয়ে এসেছে। যা দেখে আমি একটা শুকনো ঢোক গিললাম। এরই মাঝে উনি আমার হাত আরো শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠলেন, 2 দিন হলো এ বাড়িতে এসেছ, আর তুমি আমার ওপর হুকুম জারি করছ? নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করো, যদি তা পার হয়ে যাও তো তার ফলাফল তোমার জন্য খুব একটা ভালো হবে না। মাইন্ড ইট। কথাগুলো বলেই উনি আমায় ছেড়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আর আমি অশ্রু সিক্ত চোখে উনার দিকে তাকিয়ে রইলাম। যদি আমায় আমার অধিকারটা নাই তাহলে বিয়ে করলেন কেন আমায়? কেন সবকিছু ধোঁয়াশার মাঝে রাখছেন উনি?
হঠাৎ আমায় এভাবে বিয়ে করার মানে কি? আর এসব ব্যবহারেই বা কারণ কি? তবে যাই হোক না কেন, যতই কড়া গলায় আমায় কথা শুনিয়ে যাক, গেল তো সেই আমার করা ডিজাইনার ড্রেসটাই। ভাবতেই ফিক করে হেসে দিলাম। আজ অনেক দিন পর এই অফিসে পা রাখলাম। না, আজ আর বাবার জন্য টিফিন নিয়ে আসিনি। বাবা অনেক দিন আগেই এই কোম্পানির জব ছেড়ে দিয়েছে। উনার ভাষ্যমতে উনি নিজের মেয়ে জামাইয়ের আন্ডারে থেকে নিজের সংসার চালাতে পারবেন না। উনার সম্মান বলেও তো কিছু একটা আছে। আর এখন দিনরাত ফাইফরমাস খেটে নিজের সংসার চালান। আমার ভাই নেই যে সে এই সংসারের হাল ধরবে। তাই আজ আমি মেয়ে হয়ে উনার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই সময় যদি আমি বাবার পাশে দাঁড়াতে না পারি তো এতদিন যে এত কষ্ট করে আমায় শিক্ষিত হিসেবে গড়ে তুললেন তার সব জল মাটি কাদা হয়ে যাবে। আর আমিই বা সেটা কি করে হতে দিই? আর তার থেকেও বড় কথা, নিজের স্বামীকে চোখে চোখে রাখার এই সুবর্ণ সুযোগটা আমি মোটেও ছাড়তে চাই না। তাই তো উনাকে কিছু না জানিয়ে আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আজ থেকে অফিস জয়েন করছি। আমি জানি উনি আমায় অফিসে দেখেই রেগে যাবেন। যেই লোকটা আমায় বাড়িতেই সহ্য করতে পারে না সে আবার অফিসে কি করে সহ্য করবে আমায়? তবে উনার কিছু পারা না পারাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেই কাজ করতে এসেছি তা করেই দম নেব। নিজের কাছে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। অফিসের ভেতরে ঢুকতেই আমি সোজা এমডির কেবিনে চলে গেলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ল্যাপটপের দিকে তাকিয়ে আনমনে কথাটা বলেই কিছু একটা ভেবে চট করেই আমার দিকে চোখ তুলে তাকালেন। উনার এমন কাজে আমার ভীষণ হাসি পেলেও তা মনে প্রাণে দমিয়ে উনার সামনে গিয়ে দাঁড়ালাম। হোয়াট ননসেন্স! তুমি আমার অফিসে কি করছো? দাঁতে দাঁত চেপে হিসিহিসিয়ে কথাটা আমার দিকে ছুড়ে দিলেন উনি। হাডুডু খেলতে? খেলবেন আপনি? হোয়াট দা! আমার এমন জবাবে উনি কিছু রেগে গিয়ে নিজের চেয়ার ছেড়ে দাঁড়ালেন। তবে আমি ওনার রাগ সম্পূর্ণভাবে ইগনোর করে বলে উঠলাম, তা নয়তো কি? অফিসে মানুষ কি করতে আসে শুনি? তোমার এসব ইললজিক্যাল কথা শোনার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। তাই ভালোভাবে বলছি, বেরিয়ে যাও আমার অফিস থেকে। আচ্ছা, আপনি কি আপনার সব স্টাফদের সাথেই এরকম ব্যবহার করেন? আমার কথা উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই আমি উনার সামনে আমার জয়েনিং লেটার এগিয়ে দিলাম। উনি কিছুটা অবাক হয়ে লেটারটা হাতে নিতেই আমি বলে উঠলাম, এখানে আমি আপনার বউ নই, ওকে। আমি একজন এমপ্লয়ার। সো আমার সাথে এরকম ব্যবহার নোট এলাও, ওকে না। আমার কথাটা শেষ হওয়ার আগেই ওনার মুখ থেকে অস্ফুট স্বরে ডেড শব্দটা বেরিয়ে, সাথে চোখে মুখে রাগে আভাসটাও স্পষ্ট ফুটে উঠেছে। যা দেখে আমি কোনোরকম নিজের হাসি আটকে ইনোসেন্ট মার্কা চেহারা বানিয়ে বলে উঠলাম, এখন তাহলে আসি স্যার, কেমন? কথাটা বলে কোনো মতে কেবিন থেকে বেরিয়ে এলাম। উফ বাবা, এ তো দেখি জ্বলন্ত অগ্নিকাণ্ড। আজ অনেক বেশি সাহস দেখিয়ে ফেলেছি। জানি না বাড়ি গিয়ে আমার অবস্থা কি হতে চলেছে। তবে যা হলে সব বাড়ি গিয়ে হবে। এই মুহূর্তে আমি আমার কেবিন খুঁজতে ব্যস্ত হয়ে পড়লাম। আপনি কি মিসেস সৃষ্টি চৌধুরী? হঠাৎ কারো মুখে নিজের নাম শুনে পেছনে ফিরে তাকালাম। আমার থেকে কিছুটা দূরেই একটা সুদর্শন তরুণ আমার দিকে হালকা হেসে তাকিয়ে আছে। জি, কিন্তু আপনি? আমার কথায় ছেলেটা আমার দিকে কয়েক কদম এগিয়ে এলো। আমি তাসরিফ, সাহিত্য স্যারের সেক্রেটারি।
আজ সকালে নিয়াজ স্যার আমায় ফোন করে আপনার কথা জানালেন। আপনাকে আপনার কাজ বুঝিয়ে দেওয়া এবং আপনার প্রয়োজন অপ্রয়োজন সব আমার দায়িত্বে থাকছে। উনার কথা শুনে আমি হালকা হেসে কিছু বলতে যাব তার আগেই আমার নজর পড়ল উনার কেবিনের দিকে। উনি কাচের দেয়াল ভেদ করে আমাদের দিকেই তাকিয়ে আছেন। আমাকে উনার দিকে তাকাতে দেখে এমন ভাব করলেন যেন উনি উনার কাজে খুব ব্যস্ত রয়েছে। সেদিনের ফোন ভাঙার ঘটনাটার পর আজ আমার এটা বুঝতে মোটেও সময় লাগল না যে উনি আমাদের এভাবে কেন দেখেছেন। আচ্ছা, লোকটা যদি আমায় ভালোইবাসেন তাহলে তা প্রকাশ করছেন না কেন? এইভাবে সবসময় আমায় কষ্ট দিয়ে কেন কথা বলে? নিজের ভাবনার মাঝেই বিলীন আমি তাসরিফের কথায় কিছুটা চমকে উঠলাম। হ্যালো ম্যাডাম, কি এত ভাবছেন আপনি? চলুন আপনাকে আপনার কেবিনে দেখিয়ে দিই। কথাটা বলে উনি সামনে এগোতেই অফিসের এক স্টাফ এসে জানালো তাকে নাকি সাহিত্য স্যার ডাকছেন, যার কারণে উনি আমায় কেবিনে পৌঁছে দিতে পারলেন না। তবে তার হদিশ আমায় দিয়ে গেলেন। উনি চলে যেতেই আমি আমার কেবিনের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎই কারো সাথে ধাক্কা লাগে। সরি। কথা বলে সামনে তাকাতেই দেখি মধ্যবয়স্ক এক মহিলা আমার দিকে তাকিয়ে রয়েছে। আমাকে তাকাতে দেখে উনি এক গাল হেসে বলে উঠলেন, তুমি কি সাহিত্যের স্ত্রী? জি। ওহ, আমি এই অফিসে অ্যাকাউন্টিং ম্যানেজার। আর তোমার শ্বশুর মশাইয়ের খুব ভালো বন্ধুও। ওহ, ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। ওকে, আমি একটু পর তোমার সাথে আবার দেখা করছি, এই মুহূর্তে আমার কিছু কাজ আছে গো বাই। কথাটা বলেই তাড়াহুড়ো করে উনি চলে গেলেন। আর আমি আমার কেবিনের দিকে। আজ প্রথম দিন হওয়ায় তেমন কোনো কাজ নেই আমার। তাই তো উনাকে একটু রাগিয়ে দেওয়ার অজুহাতে বারবার তাসরিফের কাছে যাচ্ছি কাজ বুঝিয়ে নেওয়ার অজুহাতে। আর খুব ভালোভাবেই বুঝতেই পারলাম যে উনি আমার এমন কাজে আসলেই কতটা রেগে গেছেন। সারাটা দিন এভাবেই কেটে গেল। আমি একবারের জন্যে উনার কাছে যাইনি। তবে ভেবেছিলাম দুজনে একসাথে বাড়ি ফিরব। কিন্তু ভাগ্য ততটাও ভালো নয়। উনি অনেক আগেই বাড়ি ফিরে গেছেন, যার কারণে আমায় ট্যাক্সি ভাড়া করে বাড়ি ফিরতে হয়েছে। বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকতেই বুঝলাম উনি ঘরে নেই। গেলেন কোথায়? এদিক ওদিক তাকাতেই দেখি উনি বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছেন। উনি স্মোকও করেন? আগে তো জানতাম না। নিজের ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে শেডের ওপর রেখে আমি বারান্দার দিকে অগ্রসর হলাম। আপনি আমাকে না নিয়ে চলে এলেন কেন? আমাকে নিয়ে আসতেই পারতেন। জানেন কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করেছিলাম? ডাহা মিথ্যে কথা। ওনার পেছনে দাঁড়িয়ে কথাগুলো বললাম ঠিকই, কিন্তু ওনার কোনো হেলদোল হল না। তাই বাধ্য হয়ে ওনার দিকে আরেকটু গিয়ে ওনার সামনে এক হাত নাড়াচাড়া করতে করতে বলতে লাগলাম, কি হলো, আপনার ধ্যান কোথায় রয়েছে? তবে কথাটা শেষ করতে পারলাম না। তার আগেই উনি আমার হাত ধরে হেঁচকা টানে তা আমার পেছনে মুচড়ে ধরে আমায় নিজের সাথে মিশিয়ে নেন। আমি সাথে সাথে ব্যথায় কুঁকড়ে উঠলাম। নিজেকে এতটা ইম্পর্টেন্ট কেন ভাবো তুমি? তুমি এটা কি করে ভেবে নিলে যে তুমি আমার সামনে ওই ছেলের গায়ে ঢলে পড়লে আমি রেগে যাব? তা দেখে আমি জেলাস ফিল করব? লাইক সিরিয়াসলি? কে তুমি? হ্যাঁ, হু আর ইউ? নাথিং। তুমি আমার জীবনে কোনো ইম্পর্টেন্সই রাখো না। তাই তুমি করা ওপর ঢলে পড়ছো না পড়ছো তাতে আমার কিচ্ছু আসে যায় না। উনি সেই তখন থেকে বকবক করেই যাচ্ছেন। উনার কথাগুলো শুনে আমার খারাপ লাগা প্রয়োজন, কিন্তু আমার মোটেও খারাপ লাগছে না।
আমি হয়তো এই কথাগুলোই আশা করেছিলাম ওনার কাছে। তাই খারাপ লাগাটা অনেকটা নিয়ন্ত্রণে আছে, তবে হাতের ব্যথাটা নিয়ন্ত্রণে নেই। সেই কখন থেকে উনি আমার হাত মুচড়ে ধরে আছেন, বারবার দাঁতে দাঁত চেপে কথা বলতে বলতে মোচড়ানো হাত আরো শক্ত করে ধরছেন, যার দরুন ব্যথায় আমার প্রাণ যায়। কি করব না করব কিছুই বুঝতে না পেরে উনার বুকে আলতো করে নিজের মাথা রাখলাম। আমার এমন কাজে উনি খানিকটা ভরকে গেলেন। কিছুক্ষণের জন্য কথা বলা বন্ধ করে দম ধরে রইলেন। উনার ঘন হয়ে আসা হৃদস্পন্দন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ইচ্ছে করছে দুই হাতে ওনাকে জড়িয়ে ধরে সারা জীবন এই স্পন্দন শুনে যাই, কিন্তু উপায় নেই। উনি আমার এক হাত এখনো মুচড়ে ধরে রয়েছেন, যদিও এখন বাঁধন একটু হালকা হয়ে এসেছে। তবে যদি বেশিক্ষণ এভাবে থাকি তবে যে এই বাঁধন দ্বিতীয়বার মজবুত হবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই উনার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য উনার বুকে মাথা রেখে গোমরা মুখে বলে উঠলাম, জানেন, আজ বিকেল থেকে আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে। ভেবেছিলাম বাড়ি এসে একটু রেস্ট নেব, কিন্তু দেখুন বাড়িতে এসে সেই আপনি বকাঝকা শুরু করলেন। আমিও তো মানুষ, আমার কি খারাপ লাগে না বলুন? উনি এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন। তার সুযোগ নিয়ে আমি আরো বলে উঠলাম, শুনুন না, বলছি কি আজ একটু কম বকলে হয় না? কাল না হয় আজকেরটা মিলিয়ে শুনে নেব কেমন? কথাটা বলেই হাতের বাঁধন হালকা পেয়ে উনার কাছ থেকে সরে এলাম। আমাকে এভাবে সরে আসতে দেখে উনি কিছু বলতে যাবেন তার আগেই আমি ওখান থেকে কেটে পড়লাম। নিজের ঘরে এসে বেডের ওপর থেকে ব্যাগ নিয়ে কাবার্ডের দিকে এগোলাম এমন সময়ে, তোমার মাথায় কি খুব বেশি যন্ত্রণা করছে? কথাটা শুনেই আমার হাত থেকে ব্যাগটা পড়ে গেল। অবাক চোখে ওনার দিকে তাকালাম। আচ্ছা, আমি কি ভুল শুনলাম? উনি আমাকে নিয়ে চিন্তিত কথাটা ভাবতেই বুকের ভেতরটা ধক করে উঠল। মুহূর্তেই চোখ ছলছল করে উঠল। এরই মাঝে উনি আবারও বলে উঠলেন, কি হলো, মাথায় কি খুব বেশি যন্ত্রণা করছে? উনার কথায় আমার ভাবনার ছেদ ঘটল। উনার মুখখানা কেমন জানি মুহূর্তেই শুকিয়ে গেছে। উনার মুখের দিকে তাকিয়ে কি বলবো কিছু বুঝতে না পেরে তাড়াহুড়ো করে পড়ে থাকা ব্যাগটা উঠিয়ে কাবার্ডে রাখতে রাখতে বলে উঠলাম, হ্যাঁ তো, খুব যন্ত্রণা করছে মাথাটা। যন্ত্রণায় তো দাঁড়িয়েই থাকতে পারছি না। তাহলে শুয়ে রেস্ট নাও, এভাবে লাফিয়ে বেড়াচ্ছ কেন? উনার কথায় আমি চট করে গিয়ে বেডের ওপর শুয়ে মাথায় হাত দিয়ে গোঙাতে লাগলাম। আমাকে এভাবে গোঙাতে দেখে উনি ড্রয়ারে থাকা ফার্স্ট এইড বক্স আনতে লাগল। তা দেখে আমি লাফিয়ে উঠলাম। খালি পেটে ঔষধ খাবো কি করে? আমার কথায় উনি ওখানেই দাঁড়িয়ে পড়লেন। বাড়িতে তো কিছু রান্না করা নেই, আর আমি তো এই অবস্থায় মোটেও রান্না করতে পারবো না। এখন কি করব? আমার কথায় উনি ফার্স্ট এইড বক্স রেখে নিজের ফোন বের করলেন। খাবার অর্ডার দিচ্ছেন? আমি কিন্তু ও সব খাবার খাবো না। বাইরের খাবার আমার মোটেও রুচে না। আমার এমন কথায় এবার হয়তো উনি কিছুটা রেগে গেলেন। বাইরের খাবার খাবে না তো এখন কি খাবে? আর না খেলে মেডিসিন নিবে কি করে? কেন আমি না হয় রান্না করতে পারবো না, কিন্তু আপনি তো পারেন। হোয়াট? আমি আর রান্না? কেন, বউয়ের জন্য এতটুকু করতে পারবেন না? কথাটা বলেই ইনোসেন্ট মার্কা চেহারা নিয়ে উনার দিকে তাকালাম। উনি আমার কথা শুনে রেগে গিয়ে কিছু একটা বলতে গিয়েও কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন। আর আমি অসহায় এর মতো বসে রইলাম। এখন যদি আমি মাথা ব্যথার বাহানা নিয়ে বসে থাকি তাহলে আর রাতে কারোর মুখের খাবার জুটবে না।
বাবাকেও না খেয়ে থাকতে হবে। কথাটা ভেবেই আমি বেড থেকে নামতে যাব, তখন বাইরে থেকে কিছু একটা পড়ার শব্দ কানে এলো। শব্দটা উৎস খুঁজতে আমি চটজলদি ঘর থেকে বেরিয়ে উপর থেকে নিচে বসার ঘরে তাকাতেই আমি থ মেরে গেলাম। বসার ঘরের সাথেই রান্নাঘর। উপর থেকে রান্নাঘর খুব সহজেই দেখা যাচ্ছে। কিছুক্ষণ এর জন্য মনে হলো আমি স্বপ্ন দেখছি, কিন্তু পরক্ষণেই মনে হলো না, এ স্বপ্ন নয়, এটা সত্যি। উনি আমার জন্য রান্না করতে গেছেন। বুক ফেটে কান্না বেরোনোর উপক্রম। বলে কি না উনার জীবনে আমার কোনো ইম্পর্টেন্সই নেই। তার নমুনা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। চোখের জলটা মুছে উনার দিকে তাকালাম। উনি প্রায় অনেকক্ষণ ধরে খুঁজে ফ্রিং পেন নিয়ে চুলোর ওপর বসালেন। তারপর আবার অনেক খোঁজাখুঁজির পর কিছু ডিম বের করে হাতে নিয়ে এদিক ওদিক করে সেটা দেখতে লাগল। উনাকে এভাবে ডিমের দিকে তাকাতে দেখে আমার দারুণ হাসি পাচ্ছে। কি করতে যাচ্ছেন উনি এই ডিম নিয়ে, তা দেখার জন্য উৎসুক চোখে উনার দিকে তাকিয়ে রইলাম। এরই মাঝে রান্নাঘরের দিকে বাবাকে দেখা গেল। বাবা উনাকে রান্নাঘরে দেখে বেশ অবাক হয়েই সেদিকে এগিয়ে যান। সাহিত্য, তুই রান্নাঘরে কি করছিস? তোর কি কিছু লাগবে? বাবার প্রশ্নের জবাবে উনি মাথা নিচু করে কিছুটা অপ্রস্তুত হয়েই বললেন, না। তাহলে তুই রান্নাঘরে কি করছিস? সৃষ্টির মাথায় যন্ত্রণা করছে। ওর জন্য রান্না করছি। ওর বাইরের খাবার পছন্দ নয়। কথাটা শুনেই বার কয়েক কেসে উঠল বাবা। উনার প্রায় হার্ট ফেল করার উপক্রম। অন্যদিকে উনার মুখে এই ধরনের কথা শুনে আমার মন যেন আকাশে বাতাসে যাত্রা শুরু করে দিয়েছে। ইচ্ছে করছে এখানেই সবকিছু ভুলে চিৎকার করে কাঁদি। মন খুলে কাঁদি। জানি কেন খুব বেশি কাঁদতে ইচ্ছে করছে এই মুহূর্তে। অনেক কষ্টে নিজের অনুভূতিটাকে চেপে রেখে ওনার দিকে তাকালাম। বাবা নিজেকে সামলে নিয়ে ওনার দিকে কিছুটা এগিয়ে গিয়ে ফ্রিং পেনের দিকে তাকিয়ে বলে উঠলেন, আমি কি তোকে কিছু হেল্প করতে পারি? বাবার কথায় উনি বেশ কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলে উঠলেন, হুম। অনুমতি পেয়েই বাবা রান্নাঘরে ঢুকে পড়লেন। অভিজ্ঞ শেফের মতো উনার হাত থেকে ডিমটা নিয়ে গ্যাসের দিকে এগোতে এগোতে বললেন, কি করছিস তুই? সামান্য অমলেট বানাতে এত সময় লাগে নাকি? দেখ আমি কি করে মুহূর্তেই অমলেট বানিয়ে ফেলি। কথাটা বলেই বাবা পাত্রের মধ্যে ডিম দেওয়ার জন্য তা ভাঙতে গিয়েই পুরো ডিম চুলোর ওপর ফেলে দিলেন। যা দেখে উনি ভ্রু কুঁচকে বাবার দিকে তাকালেন। বাবা আমতা আমতা করতে লাগল। মানে প্রথমবার তো, তাই আর কি একটুখানি মিস্টেক হয়ে গেল। তুই দাঁড়া, আমি এক্ষুনি অমলেট বানিয়ে দিচ্ছি। কিন্তু পোড়া কপাল, উনি ডিম পাত্রের মধ্যে ফেলতে পারছেন না। এদের দেখে তো মনে হচ্ছে না এরা রান্নার রয়ের কাছেও কখনো ভিড়েছে বলে। উনি বাবার অমলেট বানানোর পদ্ধতি দেখে চুপচাপ অন্যদিকে চলে গেলেন। ওখানে কি করছেন কিছুই বুঝতে পারলাম না। তবে বেশ কিছুক্ষণের মধ্যে উনি অর্ধেক হাঁড়ি চাল নিয়ে এগিয়ে এলেন। এদের কাজ দেখে আমার নিজের চুল ছেঁড়ার ইচ্ছে করছে। এরা তো এটাও জানে না যে চাল বাড়ন্ত। এরা তো ভাতের সমান চাল দিয়ে দিয়েছে। এদের কর্মকাণ্ড দেখে এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছে দৌড়ে গিয়ে নিজের রান্নাঘরটাকে এদের হাত থেকে রক্ষা করি। কিন্তু পরক্ষণেই মনে হল, থাক না, দুই বাবা ছেলে কিছু মুহূর্তের জন্য একসাথে। সময়টা কাটতে লাগল। ওরা নিজেদের মতো রান্নার কাজ চালিয়েই যাচ্ছে। অনেক চেষ্টার পর বাবা পাত্রের ওপর ডিম ফেলতে পেরেছে।
এতেই যেন বাবা নিজেকে চ্যাম্পিয়ন ভেবে বসে আছে। অন্য হাঁড়ি ভর্তি ভাত উথলে ওঠে, চারিদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। অনেক হয়েছে, আর না। নিজেকে আর আটকাতে পারলাম না। সিঁড়ি বেয়ে নেমে আমি তাড়াতাড়ি রান্নাঘরের দিকে এগোলাম। আমাকে দেখেই বাবা উচ্চ স্বরে বলে উঠলেন, আরে সৃষ্টিমা, তোমার মাথার যন্ত্রণা এখন কেমন আছে? ভালো বাবা, তবে আপনাদের কি রান্নাটা হলো? দুই হাত বুকের ওপর বেঁধে দাঁতে দাঁত চেপে বলে উঠলাম। আমার কথায় বাবা ফুল পাওয়ারে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে রান্না। তবে বুঝতে পারছি না অমলেটটা এমন মিষ্টি মিষ্টি করছে কেন? কারণ আপনি অমলেটে নুনের জায়গায় চিনি দিয়েছেন। চিনির বোয়ামটা হাতে নিয়ে কিছুটা রাগী কণ্ঠে কথা বললাম। আমার কথায় বাবার হালকা জিহ্বায় কামড় দিলেন। ওহ, তাই নাকি? আমি ঠিক খেয়াল করিনি, আমি বরং এখন আসি কেমন? কথাটা বলেই উনি মানে মানে রান্নাঘর থেকে কেটে পড়লেন। বাবা চলে যেতেই আমি ওনার দিকে তাকালাম। উনি বাবার যাওয়ার দিকে শান্ত চোখে তাকিয়ে আছেন। তা দেখে আমি চেঁচিয়ে উঠলাম, আপনাকে কি এখন ইনভিটেশন দিতে হলে এখান থেকে যাওয়ার জন্য? আমার হঠাৎ এমন চেঁচানোয় উনি চট করে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। আমি দুই হাত কোমরে রেখে ছোট ছোট চোখে উনার দিকে তাকিয়ে আছি। উনি কিছু মুহূর্ত আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে হঠাৎই বলে উঠলেন, যাচ্ছি, এত চেঁচানোর কি আছে? কথাটা বলেই উনি এদিক ওদিক তাকিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। উনি যেতেই আমি রান্নাঘরের অবস্থার দিকে খেয়াল করলাম। এত যেন পুরো একটা ডাস্টবিনে পরিণত হয়ে গেছে। আমি সময় নষ্ট না করে চুলো থেকে ভাত নামিয়ে অনেকটা সময় নিয়ে পুরো জায়গাটা পরিষ্কার করে দিলাম। তারপর তিনজনের জন্য ডিমের অমলেট বানিয়ে ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে সব সাজিয়ে রেখে নিজের চেয়ার টেনে বসে পড়লাম। উনি সোফায় বসে ফোনের মধ্যে মুখ গুজে রেখেছেন। আর তার ঠিক বিপরীত পাশে বাবা বসে সকালের পড়া পেপারে চোখ বোলাচ্ছেন। এদের এসব কর্মকাণ্ড এই মুহূর্তে আমার মোটেও পছন্দ হচ্ছে না। তাই কিছুটা উঁচু স্বরে বলে উঠলাম, কি হলো, কেউ কি খেতে আসবে না নাকি? আমার কথায় বাবা চট করে সোফা ছেড়ে এসে নিজের চেয়ারে বসে চুপচাপ খেতে লাগলেন। আর উনি সোফা থেকে উঠে সোজা নিজের ঘরে যাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যেতেই আমি বলে উঠলাম, এ কি, কোথায় যাচ্ছেন আপনি? আমার কথায় কিছু মুহূর্তের জন্য থমকে গিয়ে একবার আমার দিকে আরেকবার বাবার দিকে তাকিয়ে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বলে উঠলেন, নিজের ঘরে। বলে চলে যেতে নিলেই আমি চেঁচিয়ে উঠলাম, আপনি চলে গেলে আমায় খাইয়ে দেবে কে? কথাটা শুনেই বাবার নাকে মুখে উঠে কাশতে লাগলেন। আমি তাড়াতাড়ি বাবার দিকে পানি এগিয়ে দিলাম। আর উনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে আস্ফুট কণ্ঠে বলে উঠলেন, হোয়াট? চলবে।